দৃষ্টিতে চেয়ে থাকলাম সেই দিকে। আকস্মিক জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো শেয়ালের কান্না। সেই বিকট কান্নায় আকাশ বাতাস যেন ভারী হয়ে আসছিল। আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। ফিরে এলাম নরেন বাবুর বাড়ি। সেখানেও প্রবেশদ্বারে পা রাখতেই ওনাদের গোয়াল ঘরের চাল থেকে শুনতে পেলাম বেড়ালের কান্না। সে কান্না যে সাধারণ কান্নার ডাক নয়, কোনো অশনি সংকেত, তা বুঝতে বাকি থাকলো না আমার। পূর্বেই বলেছি, বিপদের পূর্বাভাস আমি পাই। এই অশনি সংকেত যে ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামের বুকে নামতে চলেছে, তাতে আমার কোনো সন্দেহ ছিল না। সে রাতে শোয়ার পরেও মনটা অসম্ভব আনচান করছিল আমার। ওই আঁধারের ছায়া মেখে থাকা নারী মূর্তি চোখে ভাসছিল আমার। কে ছিল? প্রবল চিন্তার মাঝে মস্তিষ্ক স্তিমিত হয়ে যাওয়ার জোগাড়। হঠাৎই নিজেকে আবিষ্কার করলাম শ্মশান ঘাটে। সামনে যজ্ঞের বেদি, তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের এমন বিভীষিকাময় লেলিহান শিখা দেখে খানিকটা স্তম্ভিত হয়ে গেলাম আমি। এমন সময় আগুনের অপর প্রান্তের দিকে চোখ পড়তেই আরো বেশি চমকে উঠলাম। দেখলাম আমার বিপরীতে যজ্ঞ দেবীর ওপাশে ধ্যানরত অবস্থায় বসে মাতু পাগলি, দু চোখ বন্ধ। অচম্বিতে চোখ খুলে গেল তার। আমাকে দেখে উন্মত্তের মতো হাসতে হাসতে বলল, মরবি 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 রে, মরবি, তুই আজ মরবি। মরবি রে, মরবি। বুকের ভেতরটা ধক করে উঠতেই ঘুমটা ভেঙে গেল আমার। অজস্র চিন্তার মাঝে কখন যে নিদ্রা দেবী চোখে নেমে এসেছিল টের পাইনি। উঠে বসলাম বিছানায়। একটা দীর্ঘশ্বাস ফেলে কি মনে হতে বিছানা ছেড়ে মাটিতে বসলাম। পুঁটলি থেকে গঙ্গা জল বের করে তা মাথায় ছিটিয়ে ইষ্ট দেবতাকে স্মরণ করলাম। তারপর দেহ বন্ধনটা সেরে নিলাম। খুব একটা কঠিন কাজ নয়, তাই কম সময়ই হয়ে গেল। এরপর হ্যারিকেনের আলো কমিয়ে পুনরায় বিছানায় শুলাম। কতটা রাত হবে জানি না। হালকা